গুড ইভিনিং ডিয়ার স্টুডেন্ট, তোমরা তাদের করে যুক্ত হয়ে যাবে আজকে 30 নম্বর প্র্যাকটিস সেটে। এবং ক্লাসে যুক্ত হওয়ার আগে তোমরা প্রত্যেকেই ক্লাসটাকে একবার শেয়ার করে দিবে প্রত্যেকে, যেন প্রত্যেকে আমাদের সঙ্গে যুক্ত হতে পারে। এবং ক্লাসটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করে দিবে। চলো, প্রথম প্রশ্ন কি বলছে তোমাদের সামনে রয়েছে। প্রত্যেক দিনের মতো তোমরা প্রত্যেকে আগে, আমি করার আগে প্রত্যেকটা প্রশ্ন স্যার করার চেষ্টা করবে। চলো, প্রথম প্রশ্ন কি বলছে। প্রীতি 36 দিনে একটি কাজ করতে পারে, অনু 30 দিনে একই কাজ করতে পারে যদি প্রীতি এবং অনু একসাথে কাজ শুরু করে, কিন্তু কাজ শেষ হওয়ার 3 দিন আগে আমার কে চলে যাচ্ছে, অনু কাজ ছেড়ে চলে যায়, তাহলে কত দিনে কাজটা শেষ হবে, অর্থাৎ মোট কাজ কত দিনে শেষ হবে আমাদেরকে খুঁজে বের করতে বলেছে। তাহলে দেখো, এখান থেকে প্রীতি, পি ফর প্রীতি লিখবো আর এ ফর অনু। তাহলে প্রীতি কত দিনে করতে পারছে স্যার, প্রীতি করতে পারছে 36 দিনে একটা কাজ, আর সেই কাজটাই আমার অনু করতে পারছে 30 দিনে, যেহেতু বলেছে একই কাজ। তাহলে এখান থেকে আগে আমরা কি বের করব স্যার, মোট কাজ। আর মোট কাজ কিভাবে বের করব আশা করি তোমরা জানো, প্রত্যেকদিন করে করে তোমাদের অভ্যাস হয়ে গেছে। 36 আর 30-এর লসাগু, তাহলে কি হবে 6 6 36 5 6 30, তাহলে হয়ে যাবে 180। তার মানে 180 হয়ে যাবে কি আমাদের টোটাল কাজ, অর্থাৎ মোট কাজ পেয়ে গেলাম স্যার আমাদের 180 ইউনিট। তার মানে প্রীতি করছে 36 দিনে আমার 100 ইউনিট, 180 ইউনিট কাজ। তার মানে একদিনে কত করবে, 36 দ্বারা ভাগ করে দাও, তাহলে পেয়ে যাব 5 ইউনিট কাজ। অনু করছে 30 দিনে 180 ইউনিট কাজ, তার মানে একদিনে কত করবে, 30 দ্বারা ভাগ করে দাও, পেয়ে যাব 6 ইউনিট কাজ। তার মানে প্রীতি একদিনে করে 5 ইউনিট, অনু একদিনে করবে কত ইউনিট, 6 ইউনিট কাজ। এবার আমরা যেখানে দেখব, বলছে যে প্রীতি এবং অনু একসঙ্গে কাজটি শুরু করে, প্রীতি প্লাস অনু আমার একসঙ্গে কাজটা শুরু করছে, কিন্তু কাজ শেষ হওয়ার 3 দিন আগে আমার অনু চলে যাচ্ছে। কাজ শেষ হওয়ার 3 দিন আগে কে চলে যাচ্ছে, অনু চলে যাচ্ছে। তাহলে থাকছে কে, কাজটা শেষ করছে কে, প্রীতি। আর প্রীতি কতদিন শেষে একা কাজ করছে, 3 দিন, যেহেতু 3 দিন আগে, অর্থাৎ কাজটা শেষ হবে, শেষ হওয়ার 3 দিন আগে অনু চলে যাচ্ছে, মানে শেষের 3 দিন কাজ করবে একা আমার প্রীতি। তার মানে প্রীতি শেষের 3 দিনে কত কাজ করবে স্যার, 3 ইন্টু একদিনে সে কত করতে পারে, 5 ইউনিট কাজ করতে পারে। তার মানে 3 দিনে কত ইউনিট কাজ করেছে একা, 3 5 15 ইউনিট কাজ শেষের 3 দিনে প্রীতি 15 ইউনিট কাজ করেছে। টোটাল কাজ স্যার কত ছিল, 180 ইউনিট। তার মধ্যে 15 ইউনিট শেষে প্রীতি একা করেছে। তার মানে প্রথমে কত হয়েছিল কাজটা, তারা দুজন মিলে কত কাজ প্রথমে করেছে, 180 থেকে 15 বাদ দিয়ে দাও, তাহলে 5 6 1, 165 ইউনিট কাজ প্রথমে হয়েছিল। 165 ইউনিট কাজ তারা দুজন মিলে করার পরে অনু ছেড়ে চলে গিয়েছিল। তার মানে প্রীতি আর অনু তাহলে আমার একদিনে কত ইউনিট কাজ করবে, দেখো তো, প্রীতি 5 ইউনিট, অনু 6 ইউনিট, তাহলে টোটাল কত হয়ে যাবে, 5 আর 6 11 ইউনিট। তার মানে প্রীতি প্লাস অনু যদি কাজ করে আমার, তাহলে একদিনে কত ইউনিট কাজ করবে, 11 ইউনিট। তার মানে 165 কাজটা তারা কত দিনে কাজ করেছিল, তার মানে 165 ইউনিট কাজ একদিনে করছে 11, তাহলে 165 করবে কত, কাটাকাটি করে দাও, 15 দিনে। তার মানে প্রীতি এবং অনু একসঙ্গে তার আগে প্রথম 15 দিন কাজ করেছে, করার পরে অনু চলে গিয়েছে আমার, অর্থাৎ কাজ শেষ হওয়ার 3 দিন আগে অনু চলে গিয়েছে। তাহলে প্রীতি একা শেষে 3 দিন কাজ করেছে। তাহলে দেখো মোট কত দিনে কাজটা শেষ হয়েছে, তারা 15 দিনে কাজটা করেছে একসঙ্গে, তারপরে অনু চলে গিয়েছে, এবং পরের 3 দিন, অর্থাৎ কাজ শেষ হওয়ার 3 দিন আমার কে করেছে, প্রীতি একা করেছে। তাহলে 3 দিন প্রীতি একা করেছে, তাহলে টোটাল কাজটা কত দিনে শেষ হয়েছে, 15 দিনে, 18 দিনে। 15 + 3 = 18 দিনে। তার মানে কাজটা কত দিনে স্যার শেষ হয়েছে, 18 দিনে। চলো নেক্সট প্রশ্ন পড়বে। চলো নেক্সট প্রশ্ন কি বলছে, তাহলে প্রত্যেকে করার চেষ্টা করবে। কি বলছে, এ এবং বি এর তৃতীয় সমানুপাতি এবং এ বি সি এর চতুর্থ সমানুপাতির অনুপাতটা আমাকে বলে দিয়েছে 3:4, তাহলে B:C কি হবে আমাদেরকে জিজ্ঞাসা করছে। তাহলে দেখো কার কার বলেছে, এ কমা বি এর তৃতীয় সমানুপাতি, আর কার বলেছে এ কমা বি কমা সি এর চতুর্থ সমানুপাতের যেটা অনুপাতটা হবে সেটা হবে 3:4। তাহলে আগে আমরা তৃতীয় অনুপাতটা বের করব, তৃতীয় সমানুপাতটা। তাহলে এ আর বি এর তৃতীয় সমানুপাত বের করার নিয়ম কি স্যার, এখানে কয়টা সংখ্যা রয়েছে, দুটা। তার মানে কি বলেছিলাম, শেষের সংখ্যাটার স্কোয়ার হয়ে যাবে বাই নিচে প্রথম সংখ্যাটা, এটা পেয়ে গেলাম তৃতীয় সমানুপাত। এখান থেকে চতুর্থ সমানুপাতটা কি পেয়ে যাব স্যার, এই দুটো সংখ্যা শেষে গুণ হয়ে বসে যাবে, B × C বাই
এটা নিচে বসে যাবে, প্রথম সংখ্যাটা নিচে। তাহলে এটা পেয়ে গেলাম চতুর্থ সমানুপাত। তাহলে তৃতীয় অনুপাত এবং চতুর্থ সমানুপাতের অনুপাতটা স্যার আমাকে কত বলেছে? অনুপাতটা বলেছে 3:4, অর্থাৎ 3:4। তার মানে এখান থেকে দেখো এবার ক্যালকুলেশন করবো, এ কাটবে, এখানে বি স্কোয়ার মানে কি, দুটা বি রয়েছে, বি ইন্টু বি, আর এখানে একটা বি, তাহলে এই বি আর এই স্কোয়ার কেটে গেল, থাকলো কত? একটা বি। তার মানে দেখো উপরে রয়েছে বি অনুপাত, এখানে রয়েছে সি, তাহলে বি অনুপাত সি সমান 3:, কত পেয়ে গেলাম স্যার? 4। তার মানে আমাদেরকে কি জিজ্ঞাসা করেছিল? বি অনুপাত সি এর ভ্যালুটাই আমাদেরকে জিজ্ঞাসা করেছিল। তাহলে কত পেয়ে গেলাম আমরা? 3:4। কত দাগে অ্যান্সার রয়েছে? অপশন বি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। চলো পরের প্রশ্ন দেখবে স্যার। কি বলছে? 5 জন পুরুষ একটি কাজ আমার কত দিনে করতে পারছে? 2 দিনে করতে পারছে, সম্পন্ন করতে পারে। 4 জন মহিলা একই কাজ, অর্থাৎ পুরুষরা যে কাজটা করছিল সেই কাজটাই আমার কতজন মহিলা? 4 জন মহিলা একই কাজ 3 দিনে করতে পারে এবং 5 জন শিশু 3 দিনে সম্পন্ন করতে পারে একই কাজটা। তাহলে বলছে কত দিনে একজন পুরুষ, একজন মহিলা এবং একজন শিশু মিলে একসঙ্গে কাজ করলে সেই কাজটা করতে পারবে, আমাকে জিজ্ঞাসা করেছে। তাহলে খুব সুন্দর প্রশ্ন। আগে দেখো এই টাইপের অঙ্কগুলো কি করতে বলেছিলাম আমি, যেহেতু পুরুষ, মহিলা এবং শিশু প্রত্যেকে একই কাজ করছে, সেম কাজটাই করছে, তাহলে দেখো আমরা আগে প্রথমে দেখব 5 জন পুরুষ কত দিনে করছে? 5 জন পুরুষ, অর্থাৎ 5 জন মেন, পুরুষকে কি বলি আমরা? মেন, এম ফর মেন। তাহলে 5 জন পুরুষ করছে 2 দিনে কাজ, তাহলে মোট কাজ কত হয়ে যাবে? লোক সংখ্যার সঙ্গে কত দিনে করতে আছে সেটা গুণ করে দিলে পেয়ে যাবো আমরা কি স্যার? মোট কাজ। তার মানে এখান থেকে মোট কাজ পেয়ে গেলাম আমরা। সেম কাজটা আমার করছে কতজন মহিলা? সেম কাজটা করছে আমার 4 জন মহিলা 3 দিনে। তার মানে 4 জন ওমেন, ওমেন মানে কি? মহিলা, করছে 3 দিনে। তার মানে 5 জন পুরুষ 2 দিনে যে কাজটা করছে, 4 জন মহিলা 3 দিনে যে কাজটা করবে সমান হবে, যেহেতু বলেছে একই কাজ। এবং সেই কাজটাই করছে আমার 5 জন শিশু, অর্থাৎ চাইল্ড। শিশুকে কি দ্বারা লিখবো? চাইল্ড দ্বারা। কত দিনে করছে স্যার? 3 দিনে। কত দিনে করছে স্যার? 3 দিনে করছে। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম এটা। এবার ক্যালকুলেশন করো, দেখো 5 2 কত স্যার? 10 মেন, অর্থাৎ 10 জন পুরুষ সমান 3 4 12 জন মহিলা সমান 5 জন 3 5 15 চাইল্ড। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম 10 জন পুরুষ সমান 12 জন মহিলা সমান কত? 15 জন শিশু। এখান থেকে আমরা পুরুষ, মহিলা এবং শিশুর এফিসিয়েন্সি, অর্থাৎ কাজ করার ক্ষমতার অনুপাতটা বের করব, অর্থাৎ মেন, ওমেন আর চাইল্ডের কাজ করার ক্ষমতার অনুপাতটা বের করবো। তাহলে দেখো তো স্যার, আমি অনুপাত সমানুপাত চ্যাপ্টারে কি বলেছিলাম? যখনই এই টাইপের কোনো থাকবে আর এখান থেকে যদি আমাকে এম অনুপাত ডাব্লিউ অনুপাত সি, অর্থাৎ এই তিনটার অনুপাত বের করতে বলে, তাহলে কি করব? তাহলে এম এর জায়গাতে কি লিখবো স্যার? এম এর জায়গাতে এম এর সঙ্গে যেটা আছে ওটা বাদ দিয়ে দিব, ওটা বাদে বাকি দুটা কি রয়েছে সেটার গুণ, 12 × 15 অনুপাত কি হয়ে যাবে? ডাব্লুর জায়গাতে কি লিখবো? ডাব্লুর সঙ্গে যেটা আছে সেটা বাদ দিয়ে দিব, পরের দুটা 10 আর 15 গুণ, 10 × 15 অনুপাত। সি এর জায়গাতে কি লিখবো স্যার? সি এর সঙ্গে যেটা আছে ওটা বাদে বাকি দুটার গুণ, 10 × 12। তার মানে এখান থেকে পেয়ে গেলাম এম অনুপাত ডাব্লু অনুপাত সি। এবার দেখো কাটাকাটি করো, অনুপাত, অনুপাত মানে কি? সবচেয়ে ছোট আকারে, তাহলে ছোট আকারে প্রকাশ করো, কাটাকাটি করো 5 দ্বারা। দেখো 5 দ্বারা যদি এখানে কাটি তাহলে 3 5 কত? 15। বা নিচে লিখছি আমি, দেখো 3 5 15, 3 5 15, 5 2 10। 5 দ্বারা কাটছি মানে কি? প্রত্যেকটাকে আমার কাটতে হবে। তার মানে 5 দ্বারা কেটে দিলাম, 3 5 15, 3 5 15, 5 2 10 পেয়ে গেলাম। এবার দেখো কি দ্বারা কাটাকাটি যাবে? 3 দ্বারা যদি কাটি, 3 1 3, 3 1 3 আর 3 4 কত হয়ে যাবে আমার? 3 4 12। তাহলে এটা গুণ ছিল, 3 4 12। এবার দেখো এখান থেকে 2 দ্বারা কাটবো আমি, 6 2 12, 5 2 10 আর 2 1 2, 2 দ্বারা 6 2। হ্যাঁ, তার মানে এখান থেকে আমরা কি পেয়ে গেলাম স্যার? এখানে কি রয়েছে? 6 আর 1, তাহলে 6 আর 1 6 অনুপাত, 5 আর 1 রয়েছে, 5 1 5 অনুপাত, এখানে কত রয়েছে? শুধু 4, তাহলে 4 বসে দাও। তাহলে মেন অনুপাত, ওমেন অনুপাত, চাইল্ডের অনুপাতটা আমরা কি পেয়ে গেলাম? অর্থাৎ পুরুষ, মহিলা এবং শিশুর অনুপাতটা পেয়ে গেলাম 6 অনুপাত 5 অনুপাত 4। এবার এখান থেকে যে কোনো একটাতে তুমি ভ্যালু বসে টোটাল কাজটা বের করে দাও। তাহলে টোটাল কাজ অর্থাৎ মোট কাজ কি হবে? যেহেতু এখানে প্রত্যেকটা কাজ কি ছিল? সমান ছিল, তার মানে যে কোনো জায়গাতে একটা মান বসিয়ে দাও। তার মানে 5 × যেহেতু আমরা মেনের জায়গাতে বসাচ্ছি
এই সমীকরণটা নিচ্ছি, মানে কার মান বসাতে হবে, এম, আর এম এর মান কত ছিল 6, তার মানে 6 ইন্টু 2, তার মানে 5 6 30, 30 2 60। তোমরা যদি এই ভ্যালুটা নিতে তাহলে এর মানটা বসাতে হতো, ওমেনের মানটা বসাতো এখানে গিয়ে। তাহলে আমরা যে কোনো জায়গাতে একটা মান বসিয়ে আগে টোটাল কাজটা বের করে নিব, মোট কাজটা। তাহলে মোট কাজ কত পেয়ে গেলাম, 60 ইউনিট কাজ। এবার বলছে এই 60 ইউনিট কাজটা আমার একজন পুরুষ, একজন মহিলা এবং একজন শিশু মিলে যদি করে তাহলে কত দিনে করতে পারবে। তার মানে দেখো টোটাল 60 ইউনিট কাজ রয়েছে, কতজন করছে, একজন পুরুষ, একজন পুরুষ একদিনে কত করতে পারছে 6, প্লাস একজন মহিলা কত ইউনিট করতে পারছে 5 ইউনিট, প্লাস একজন শিশু একদিনে কত করতে পারছে 4। তার মানে টোটাল তারা কত করতে পারছে 60 বাই 5 6 11 আর 4 15। তার মানে তারা করতে পারছে একদিনে 15 ইউনিট। তার মানে 60 ইউনিট কাজ রয়েছে মোট কাজ। তার মানে 60 ইউনিট কাজ কত দিনে করতে পারে, 60 বাই 15, তাহলে কেটে দাও 4। তার মানে কত হয়ে গেল স্যার আমাদের উত্তর, 4 দিনে করতে পারবে। তার মানে একজন পুরুষ, একজন মহিলা এবং একজন শিশু কাজটা কত দিনে করবে স্যার, 4 দিনে করবে। চলো নেক্সট প্রশ্ন দেখবে কি বলছে, 73 এবং 98কে যথাক্রমে ভাগ করলে 4 এবং 6 এর অবশিষ্টাংশ ছেড়ে দেওয়া বৃহত্তম সংখ্যাটি কি হবে। অর্থাৎ কোন বৃহত্তম সংখ্যা দ্বারা, অপশনের মধ্যে কোন বৃহত্তম সংখ্যাটি দ্বারা আমি যদি 73 এবং 98কে যদি ভাগ করি তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে ভাগশেষ কি থাকবে আমার, 4 থাকবে এবং 6 থাকবে। তাহলে এই টাইপের অঙ্ক কিন্তু তার আগের দিনের প্র্যাকটিস সেটে আমি করেছিলাম তোমাদেরকে। কিভাবে করব, আমাকে বৃহত্তম সংখ্যাটি খুঁজতে বলেছে। তাহলে কাকে কাকে ভাগ করলে, 73 আর 98কে ভাগ করলে ভাগশেষ কত করে থাকবে, অর্থাৎ শেষে কত করে পড়ে থাকবে স্যার, 4 থাকবে প্রথমটার ক্ষেত্রে, আর দ্বিতীয়টার ক্ষেত্রে থাকবে কত, 6। তাহলে আমরা দেখো যেটা ভাগশেষ পড়ে থাকবে সেটা যদি বাদ দিয়ে দিই তাহলে আমার সম্পূর্ণরূপে ভাগ যাবে সংখ্যাটা। তার মানে আমরা বাদ দিয়ে দেবো ভাগশেষটা। তাহলে 73 থেকে 4 বাদ দিয়ে দাও তাহলে কত হয়ে গেল 69। 98 থেকে যদি 6 বাদ দিয়ে দিই তাহলে 92। তার মানে সংখ্যা দুটা 69 এবং 92 সংখ্যা দুটা এই যে বৃহত্তম সংখ্যাটা দ্বারা ভাগ যাবে সেটা সম্পূর্ণরূপে ভাগ যাবে। তার মানে এবার আমরা কি করে নিব, বৃহত্তম সংখ্যা খুঁজতে বলেছে মানে কি দুটো সংখ্যার আমরা করে দিব গসাগু। তাহলে 23 দ্বারা দেখো 3 আর এটা কত হয়ে যাবে 4। তার মানে গসাগু কোনটা নিয়ে আমরা এখানে, তার মানে 23 হয়ে গেল আমাদের কি উত্তর। তার মানে 23 হয়ে গেল আমাদের উত্তর। অর্থাৎ 23 দ্বারা যদি আমি এই 73 এবং 98 ভাগ করি তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে কত 4 ভাগশেষ থাকবে এবং এটার ক্ষেত্রে 6। তার মানে এই টাইপের যখনই স্যার অঙ্ক থাকবে তোমরা কি করবে, যে সংখ্যাটাকে ভাগ দেওয়ার কথা বলেছে এবং ভাগশেষ যেটা থাকে ভাগশেষটা সেই সংখ্যাটা থেকে বাদ দিয়ে দিব। তাহলে এই সংখ্যাটা পেলাম, এখান থেকে ভাগশেষ কত থাকে 6, বাদ দিয়ে কত পেলাম 92। তার মানে এই 69 এবং 92টা এবার সম্পূর্ণরূপে বিভাজিত হবে। এবার এই যে দুটো সংখ্যা পেলাম এই দুটো সংখ্যার আমরা গসাগু বের করব, যেহেতু বলেছে বৃহত্তম সংখ্যা। তাহলে গসাগুটা বের করব, গসাগু বের করে যেটা উত্তর পাবো সেটা হয়ে যাবে আমাদের কি সংখ্যাটা। অর্থাৎ এই সংখ্যাটাতে যদি 73 এবং 98কে ভাগ করি তাহলে আবার ভাগশেষ 4 এবং ভাগশেষ 6 থাকবে। চলো চলো নেক্সট কোশ্চেন কি বলছে, একটি কারখানায় টানা 5 মাস এত 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 এবং এত ইউনিট উৎপাদন হয়েছে, ষষ্ঠ মাসে কত ইউনিট উৎপাদন করতে হবে যাতে 6 নম্বর মাসের গড় উৎপাদন 7200 অর্থাৎ 7200 হয়। তার মানে গড়টা 6 মাসের মোট গড়টা 7200 হবে আমাকে জিজ্ঞাসা করেছে। তাহলে দেখো কত কত বলেছে, 7400 কত স্যার 32, 7482, আচ্ছা 82 বলেছে। তারপরে আর কি বলেছে আমার, আর বলেছে 8952, আর কি বলেছে আমার 6524, আর কি বলেছে আমার 8432, 8432 এবং 6562। তার মানে 1 2 3 4 5 5 মাসের আমার উৎপাদনটা দিয়ে দিয়েছে। এবার কি বলছে যে 6 নম্বর মাসে কত উৎপাদন করতে গেলে, আমি ধরে নিলাম যে 6 নম্বর মাসে x উৎপাদন করতে হবে, যার ফলে 6 মাসের মোট গড়টা কত হয়ে যাবে আমার 7200। তাহলে এই অঙ্কটা তোমরা কিন্তু দুই রকম ভাবে করতে পারবে। কিভাবে করতে পারবে স্যার, 1 নম্বর তো হচ্ছে আমার
1 নম্বর তো হচ্ছে কি স্যার আমার গড় বের করতে বলেছে, তার মানে কি 6 নম্বর মাসের উৎপাদনটা আমি ধরে নিলাম x, তার মানে গড় বের করার সূত্র কি প্রত্যেকটা সংখ্যার যোগফল বাই মোট সংখ্যা। তাহলে দেখো প্রত্যেকটা সংখ্যার যোগ করো, 7 4 8 2 যোগ 8 9 5 2 যোগ 6 5 2 4 যোগ 8 4 3 2 যোগ 6 5 6 5 কত রয়েছে 6 2 যোগ x। আর এটা দ্বারা কতটা সংখ্যা রয়েছে আমার 1 2 3 4 5 6, তার মানে 6 দ্বারা ভাগ করে দিলে যেটা পাবো সেটা হয়ে যাবে আমাদের কি গড়। আর গড়টা কত বলে দিয়েছে আমার 7200। তার মানে 6 নম্বর মাসের উৎপাদনটা আমরা ধরে নিলাম যে x হবে, যার ফলে এই 6 মাসের মোট গড়টা কত হয়ে যাবে 7200 অর্থাৎ 7200। এখান থেকে তোমরা ক্যালকুলেশন করে x এর ভ্যালুটা বার করবে। এটা অনেক বড় ক্যালকুলেটিভ ফর্মুলা চলে আসবে। এটা তো 1 নম্বর, এরকম ভাবেও করতে পারো। যাদের দ্বিতীয় মেথডটাও আমি বলে দিচ্ছি, চলো এটা একটা গেল। এবার দ্বিতীয় মেথড দেখো তুমি, একেবারে সহজ মেথড। কিসের কথা বলেছে 7 4 8 2 কমা 8 9 5 2 কমা 6 5 2 4 8 4 3 2 6 5 6 2 আর কত আমি ধরে নিয়েছি যে 6 নম্বর মাসের উৎপাদনটাই x। তাহলে বলছে এই 6 মাসের গড়টা কত হবে বলেছে আমাকে, 6 মাসের গড়টা হবে 7200। এবার আমরা দেখব যে 72-এর চাইতে এটা 7200 চাইতে এটা কত ছোট বা বড়। তাহলে দেখো এটা কত স্যার ছোট বড়, দেখো 72 7200 চাইতে এটা 7482 কত বড় স্যার 282। তাহলে 282 প্লাসে লিখো, যেটা বড় সেটাকে প্লাসে লিখবো, কমা এটার চাইতে এটা কত বড় স্যার দেখো তো 8900 কত রয়েছে 52, তার মানে কত 752 বেশি, তার মানে আচ্ছা 1752 বেশি, যেহেতু এটা হাজারে রয়েছে তার মানে এটাকেও আমরা কি দ্বারা লিখবো প্লাসে লিখবো। তারপর এটা দেখো এটা কত কম বা বেশি, এটা দেখো কত কম হবে আমার 6 5 2 4 বিয়োগ করে দাও 6 3 বা 7 12 থেকে 6 বাদ 6 তবে 676, এটা কম যেহেতু সেই জন্য লিখবো এটাকে -676। এবার দেখো এটা কত বেশি বা কম, এটা অবশ্যই 7200 চাইতে বেশি, কত বেশি হাজার কত 1232, এটা বেশি যেহেতু সেই জন্য কি লিখবো স্যার প্লাস। নেক্সটটা দেখো 6562 এটার চাইতে কত বেশি বা কম, এটা কম, কত কম 6562 বাদ দিয়ে দাও 6562 8 10 থেকে 7 বাদ 3, এখান থেকে 12 থেকে 6 বাদ 6 আর এখান থেকে 1 মানে 638, তার মানে এটা কত কম -638 কম। তার মানে এখান থেকে আমরা কি পেয়ে গেলাম স্যার কত কম বা বেশি পেয়ে গেলাম প্রত্যেকটা সংখ্যা। এবার এটা তো আমি x ধরেছি, এটা জানি না যে কত কম বা বেশি, তাহলে এখান থেকে আমি ক্যালকুলেট করব। দেখো প্লাসগুলো ক্যালকুলেশন করো, কি রয়েছে প্লাস 1752 282 আর কত রয়েছে 1232, তার মানে প্রত্যেকটা প্লাসগুলো আগে আমি যোগ করব, কত হয়ে যাবে 2 2 4 2 6। এদিকে দেখো 8 5 13 13 8 3 16 6 হাতে থাকলো 1 7 8 9 10 11 আর 12 2 হাতে থাকলো 1 1 1 2 আর 3, আমরা 3266 কি প্লাসে রয়েছে। এবার মাইনাস কত রয়েছে, মাইনাস দেখো 676 আর 638, তাহলে কত হয়ে গেল 676 আর 638 মাইনাসে কত হয়ে যাবে আমার 8 6 14 4 হাতে হলো 1 7 3 10 আর 1 11 আর 1 হাতে হলো 1 6 12 1 13 1314, তাহলে এটা মাইনাসে রয়েছে, তাহলে এখান থেকে মাইনাস করে দাও 1314, অর্থাৎ প্লাসগুলো থেকে আমরা মাইনাসগুলোকে বিয়োগ করে দিব। তাহলে 6 থেকে 4 বাদ 2, 6 থেকে 1 বাদ 5, 12 থেকে 3 বাদ কত হয়ে যাবে 9 আর 3 থেকে 2 বাদ 1 1952, তার মানে যেই যতটা বেশি রয়েছে এখানে কি প্লাসে পেলাম, প্লাস থেকে মাইনাস বাদ দিলাম তাহলে প্লাসে পেলাম 1952, তার মানে 1952 কি রয়েছে বেশি রয়েছে। তাহলে 1952 এই ক্যালকুলেশন করে যেটা পাবো, যদি প্লাসে পাই ক্যালকুলেশন করে যদি আমি প্লাসে পাই তাহলে 7200 থেকে কি করে দিব এই 7200 থেকে মাইনাস করে দিব, এই 7200 থেকে এই প্লাস কত পেলাম 1952টা বিয়োগ করে দিব। তাহলে বিয়োগ করে দিলে কত হয়ে যাবে 8 10 থেকে 5 6 বাদ 4 12 থেকে 10 বাদ কত হয়ে যাবে
2 আর 2 বাদ 5, 5248 পেয়ে যাবো আমরা। তাহলে এক্স এর ভ্যালুটা হয়ে যাবে এটা 5248। কোথায় রয়েছে 5248 স্যার? 5248 ডি দাগের অ্যান্সার রয়েছে। এভাবে যদি তোমরা করতে যাও তাহলে খুব কম সময়ের মধ্যে তোমরা করতে পারবে। যেহেতু আমাকে বলে দিয়েছে যে এই 6 মাসের উৎপাদনটা কত হলে গড়টা 7200 হবে, অর্থাৎ 7200 হবে। তাহলে গড় তো বলে দিয়েছে 7200, এবার 72 সঙ্গে 7200 সংখ্যা অর্থাৎ 7200 সঙ্গে প্রত্যেকটা সংখ্যাকে আমরা কম্পেয়ার করব কত ছোট বা বড়। তাহলে আমরা যেগুলো দেখবো যে যতগুলো প্লাসে রয়েছে অর্থাৎ যেগুলো বড় রয়েছে সেগুলোকে যোগ করব, আর যেগুলো ছোট রয়েছে সেটিকে যোগ করব। বড়টি থেকে ছোটটিকে বাদ দিয়ে দিব। যদি আমার প্লাসে আসে, যদি বড়র সংখ্যা বেশি হয়, যত বেশি থাকবে সেটাকে কি করে দেবো 7200 সঙ্গে বিয়োগ করে দেবো। যদি এটা আমার মাইনাসে আসতো অর্থাৎ মাইনাসের সংখ্যাটা যদি বেশি থাকতো আমার, তাহলে কি করে দিতাম 7200 সঙ্গে প্লাস করে দিতাম। তাহলে যেটাই অ্যান্সারটা পাবো সেটাই হয়ে যাবে আমার এক্স এর অর্থাৎ 6 নম্বর মাসের উৎপাদন। তাহলে 6 মাসের উৎপাদনটা কত হয়ে যাবে 5248। চলো একটু সময় নিলাম এটা একটু বোঝাতে তোমার। চলো এটা আমি কিন্তু তোমাদেরকে কনসেপ্ট ক্লাসেও খুব সুন্দরভাবে বলে দিয়েছি। চলো নেক্সট কোশ্চেন কি বলছে, 6 এর বর্গ এবং 4 এর ঘনক এবং একটি সংখ্যা 24 এর লসাগু নির্ণয় করো। 6 এর কি বলেছে 6 এর বর্গ, তাহলে 6 এর বর্গ কত হয়ে যাবে স্যার? 6 এর বর্গ মানে কি 6 এর স্কয়ার কত হয়ে যাবে 36। আর কি বলছে 4 এর ঘনক, 4 এর ঘনক স্যার কত হয়ে যাবে? 4 এর ঘনক 4 4 16 মানে 4 6 24, 4 4 64। 4 এর ঘনক কত স্যার 64। আর কি বলেছে আমাকে, এবং একটি সংখ্যা বলেছে 24। এই তিনটা সংখ্যার আমাকে কি বের করতে বলেছে লসাগু, একেবারে সহজ। তাহলে দেখো 36, 64 আর 24 লসাগু কত হবে স্যার? 2 দ্বারা দাও, 8 দুনা 36, 3 2 12, 2 দ্বারা আবার 9 16, 6 3 দ্বারা দিলে 3 16, 2 2 দ্বারা দাও 3 8 1, তার মানে কত হয়ে গেল 2 দুনা 4, 3 4 12, 12 2 24, 24 আর 3 8 24, 24 আর 24 এর স্কয়ার কত হয়ে যাবে স্যার 576। 24 এর স্কয়ার কত 24 × 24 করলে হয়ে গেলে হয়ে যাবে আমাদের 576। তাহলে 576 কোথায় রয়েছে স্যার? দেখো বি দাগের আনসার 576 রয়েছে। তার মানে লসাগুটা স্যার কত পেয়ে গেলাম 576। আগে আমাকে বের করতে হবে 6 এর বর্গ কত 36, 4 এর ঘনক বলেছে, 4 এর ঘনক কত স্যার 64, আর কি বলেছে এবং একটি সংখ্যা 24, এদের লসাগু নির্ণয় করতে বলেছে। এবার লসাগুটা তোমরা তো জানো কিভাবে করতে হয়। চলো পরের প্রশ্ন পড়বে। কি বলছে, একটি অর্ধগোলার্ধের ব্যাসার্ধ 42 সেমি। একটি অর্ধগোলার্ধ রয়েছে, অর্ধগোলার্ধ বলতে এইটা, এর ব্যাসার্ধটা কত স্যার? এর ব্যাসার্ধ বলছে 42 সেমি, ব্যাসার্ধ অর্থাৎ আর বলেছে আমার 42 সেমি। এবার কি বলছে, এবং বাঁকা পৃষ্ঠের ক্ষেত্রফল, আচ্ছা বাঁকা পৃষ্ঠের ক্ষেত্রফলের অর্ধেক খুঁজুন, অর্থাৎ অর্ধেক বাঁকা তলের যে ক্ষেত্রফলটা পাবো আমরা এই অর্ধগোলকের, তার ক্ষেত্রফলের অর্ধেক আমাকে খুঁজতে বলেছে, মানে অর্ধেকটা কত হবে। তাহলে দেখো বাঁকা তলের ক্ষেত্রফল কি জানি আমরা, এটা কি অর্ধগোলক রয়েছে, আর অর্ধগোলকের বাঁকা তলের ক্ষেত্রফলের সূত্র কি স্যার 3 পাই আর স্কোয়ার, এটাই তো। তার মানে 3 ইন্টু পায়ের ভ্যালুটা কত স্যার 22/7 ইন্টু আর কত রয়েছে 42, তার মানে 42 ইন্টু 42 হয়ে যাবে। তাহলে এটা পেয়ে গেলাম কি আমরা বাঁকা পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা। এবার বলেছে এর ক্ষেত্রফলের অর্ধেক কত হবে জিজ্ঞাসা করছে। অর্ধেক মানে কি 2 দ্বারা ভাগ করে দিব আমরা, পুরোটাকে 2 দ্বারা ভাগ করে দিব। তাহলে কি হয়ে যাবে আমার, দেখো 7 দ্বারা 6 7 42। এবার দেখো এখানে কত আছে 3 ইন্টু 22 ইন্টু 6 ইন্টু 42, আর নিচে কত হয়ে যাবে এই 2টা এখানে চলে যাবে, তার মানে নিচে থাকবে 2। নিচে কত ছিল 2, তার মানে 2 দ্বারা কাটো 3, তার মানে এবার 3 2 এ 6, 3 2 এ 6, আর এদিকে কত হয়ে যাবে 3 4 এ 12, 3 2 এ 6, 3 4 এ 12, তার মানে 66 ইন্টু 126। তার মানে 66 ইন্টু 126 করলে কত হবে স্যার দেখে নাও। 126কে 66 দ্বারা গুণ করো, 6 6 6 6 হাতে হলো 3, 6 2 12 3 15, 5 হাতে থাকলো কত স্যার 1, 6 কে 6 আর 1 এ 7, তার মানে হয়ে যাবে এখানে আচ্ছা সেম 6 5 7, তার মানে কত হয়ে যাবে গুণ করে দাও 6 1
5 7 12 একে 13 8 8316 8316 কোথায় রয়েছে স্যার? 8316 তো কোথাও নেই। আচ্ছা 8316 হবে। আমাকে একটু গন্ডগোল লাগছে, এটা ব্যাসার্ধ হবে না বোধহয়, ব্যাস হবে। ব্যাস যদি 42 সেমি হয় তাহলে ব্যাসার্ধ কত হবে? এটা আমার হয়তো ব্যাসার্ধ দেওয়া আছে, কিন্তু এখানে আমার ব্যাসার্ধ বলেছে 42 সেমি, কিন্তু এটা হয়তো আমার হতে পারে কত, ব্যাসার্ধ দেওয়া, ব্যাস দেওয়া ছিল হয়তো, এটা 42 সেমি। ওরা টাইপিং মিস্টেক হয়েছে হয়তো, দিয়ে ব্যাসার্ধ করে দিয়েছে। ব্যাসার্ধ 42 সেমি করলে কিন্তু অ্যান্সারটা আসবে না আমাদের, ওটা ব্যাসার্ধ জায়গাতে হবে ব্যাস। তাহলে ব্যাসের অর্ধেক হয়ে যাবে কি ব্যাসার্ধ, তার মানে 21 হয়ে যাবে ব্যাসার্ধ। তোমরা ব্যাসার্ধ ধরে করবে, ব্যাস ধরে করে দেখবে তো অ্যান্সারটা হচ্ছে কিনা, তোমরা প্রত্যেককে আমাকে জানাবে অ্যান্সারটা হচ্ছে কিনা ওইভাবে করে। তাহলে ব্যাসার্ধ, ব্যাস যদি 42 সেমি হয় তাহলে ব্যাসার্ধ কত হয়ে যায় স্যার? 21 সেমি। তাহলে 21 সেমি ধরে ক্ষেত্রফলটা বের করবে, আর ক্ষেত্রফল কি বলেছে আমাকে, অর্ধেক কত হবে, তার মানে 2 দ্বারা ভাগ করে দিবে, দিয়ে যেটা অ্যান্সার হবে তোমরা আমাকে করে অ্যান্সার জানাবে। আমি প্রশ্নটা দেখে নিব, টাইপিং মিস্টেক রয়েছে। চলো পরের প্রশ্নটা। একটি চালানের 3/4 6% লাভে এবং বাকি 3% ক্ষতিতে বিক্রি হয়েছিল। যদি মোট লাভ 600 টাকা হয় তাহলে চালানের মূল্য কত আমাকে জিজ্ঞাসা করেছে। তার মানে একটা চালান রয়েছে যার 3/4, 3/4 বলতে কি স্যার? 3/4, অর্থাৎ 4 ভাগের 3 ভাগ। 4 ভাগের 3 ভাগ কত পার্সেন্ট লাভে বিক্রি করেছে স্যার? আমার 6% লাভে। তার মানে 4 ভাগের 3 ভাগ মানে এই 3 ভাগটা বিক্রি করেছে 6% লাভে, মানে 6/100 100 লাভে। তারপর কত লাভ করেছে? 3 ভাগ বিক্রি করে 3 × 6/100 লাভ করেছে। তার মানে এখান থেকে আমরা লাভটা পেয়ে গেলাম 18/100। কত লাভ করেছে? এত। এবার দেখো বাকি ভাগটা কি করেছে, 3% লসে বিক্রি করেছে। 4 ভাগের মধ্যে 3 ভাগ 6% লাভে বিক্রি করেছে, তাহলে বাকি রয়েছে কত? 4-এর মধ্যে 3 বিক্রি করে দিয়েছে, তাহলে বাকি রয়েছে 1। যেহেতু 3 বিক্রি করে দিয়েছে, 4 থেকে 3 বাদ দিয়ে দেবো 1। তার মানে এই যে 1 ভাগটা রয়েছে, এই 1 ভাগটা কি করেছে? 3% লসে। 3% মানে কি? 3/100। তাহলে মোট লস কত হয়েছে? 3/100। তাহলে আমাকে কি বলছে? 3% ক্ষতিতে বিক্রি হয়েছিল। যদি মোট লাভ 600 হয় তাহলে তাদের চালানের মূল্য কত? তাহলে দেখো 4 ভাগের মধ্যে 3 ভাগ বিক্রি করেছে এত টাকা লাভে, 1 ভাগ বিক্রি করে এত টাকা লস হয়েছে। তাহলে মোট লাভ লস কত হয়েছে? মোট লাভ থেকে লসটা বাদ দিয়ে দিব। তার মানে 18/100 থেকে যদি আমরা লসটা, অর্থাৎ মোট যত টাকা লাভ হয়েছে সেখান থেকে যদি লসটা বাদ দিয়ে দিই, তাহলে আমরা শুধু কি পেয়ে যাব? শুধু লাভটা পেয়ে যাব। তোমার ধরো একটা ব্যবসাতে তুমি 15 টাকা লাভ করেছো এবং অপর দিকে তুমি 5 টাকা লস করেছো, তাহলে তোমার মোট লাভ লস কত হয়ে গেল? 15 টাকা লাভ করেছো একটা ব্যবসাতে, আর একটা ব্যবসাতে তুমি 5 টাকা লস করেছো, তাহলে তোমার মোট লাভ লস কত হলো? 15 থেকে 10, 5 বাদ 10। তার মানে এটা আমরা পেলাম এখানে লাভ করেছে, আর এখানে পেলাম এটা লস করেছে। তাহলে লাভ লসটা কত হয়ে যাবে? লাভ থেকে আমরা লস বাদ দিয়ে দেবো, তাহলে মোট লাভটা এটা পেয়ে গেলাম। তাহলে এটা কার সমান বলেছে আমার মোট লাভটা? মোট লাভটা বলে দিয়েছে আমার 600। তার মানে এখান থেকে আগে ক্যালকুলেশন করো। তার মানে 100 নিচে লসাগু, তাহলে কত হয়ে যাবে? 18 থেকে 3 বাদ। 18 থেকে 3 বাদ কত স্যার? 19। 19/100। তাহলে এখান থেকে পেয়ে গেলাম যে এত লাভ হয়েছে, আর এটার মানটাই বলে দিয়েছে আমার কত? এটার মানটা বলে দিয়েছে 600। তাহলে 1-এর মান কত হয়ে যাবে? 600 × 100/19। তাহলে আমাদেরকে কি বের করতে বলেছে? তাহলে চালানের মূল্য কত? তাহলে চালান কত ভাগ ছিল স্যার? 4 ভাগ। তাহলে 4-এর মূল্যটা কত? আচ্ছা সরি, এখানে 19 কেন হবে? 18 থেকে 3 বাদ হয়ে যাবে 15। তার মানে এখানে কত হয়ে যাবে স্যার? 15। তার মানে দেখো এবার কাটাকাটি করো। তার মানে এটা কি পেয়ে গেলাম আমরা? মোট লাভ। আর মোট লাভটা কত বলেছে প্রশ্নে আমার? 600। তার মানে এটার মান যদি 600 হয়, 1-এর মান কত হবে? 600 × এটা উল্টে যাবে, 100/15 হয়ে যাবে। তাহলে আমাকে বলেছে যে কি টাকা হলে চালানের মূল্য কত? তাহলে চালান কত ভাগ ছিল স্যার? 4 ভাগ চালান ছিল। মোট চালান কত ছিল? 4 ভাগ। তার মানে 4 ভাগের মানটা কত জিজ্ঞাসা করেছে, × 4 করে দেবো। তাহলে দেখো 4 0 40, 4 4 16, 100 1600 হয়ে গেল আমার 16,000। তাহলে চালানের মূল্যটা কত স্যার পেয়ে গেলাম? 16,000। কিছু না, একেবারে সহজ প্রশ্ন। আর একবার দেখে নাও, 4 ভাগের মধ্যে 3 ভাগ বিক্রি করেছে 6% লাভে, তার মানে কত লাভ করেছে? 3 × 3 ভাগ 6% লাভে, মানে 3 × 6% মানে কি? 6/100। তাহলে এটা লাভ করেছে। এবার কি বলছে? বাকি অংশটা, বাকি অংশ কত রয়েছে? 3 বিক্রি করে দিয়েছে, বাকি রয়েছে 1। 4 থেকে 3 বাদ 1।
এক অংশরা বিক্রি করছে কত পার্সেন্ট লাভ লসে, 3% লসে। 3% মানে কি 3/100, তার বিক্রি করে কত টাকা লস হয়েছে, 3/100 টাকা লাভ লস হয়েছে। এত টাকা লাভ করেছে, এত টাকা লস করেছে, তাহলে মোট লাভ কত হয়েছে, লাভ থেকে লসটা বাদ দিয়ে দেবো। তাহলে লাভ থেকে লস বাদ দিয়ে দিলাম, পেয়ে গেলাম 15/100। আমরা কি পেয়ে গেলাম, লাভটা। আর এই লাভের পরিমাণটাই আমাকে বলে দিয়েছে প্রশ্নে 600 টাকা। তার মানে এটার মান যদি 600 হয়, একের মান কত হয়ে যাবে, 600 ইন্টু এটা গুণ করলে উল্টে যাবে। তাহলে বলেছে মোট চালানের মূল্য কত, তাহলে মোট চালান কত ভাগ ছিল, 4 ভাগ, তাহলে 4 ভাগের দামটা কত যাবে, ইন্টু 4 করতে গেলে 1600। চলো পরের প্রশ্ন দেখবে স্যার। চলো প্রত্যেকে করো দেখি। চলো পরিমিতি চ্যাপ্টার থেকে প্রশ্ন রয়েছে, কি বলছে, ব্যাসার্ধ 7 সেমি এবং তির্যক উচ্চতা 25 সেমি বিশিষ্ট একটি শঙ্কুর আয়তন কত আমাকে জিজ্ঞাসা করছে। তার মানে একটা শঙ্কু রয়েছে যার ব্যাসার্ধটা কত স্যার, আর এর মান বলে দিয়েছে 7 সেমি, অর্থাৎ এটুকুর মান 7, আর বলছে তির্যক উচ্চতা অর্থাৎ এল এর ভ্যালুটা কত বলে দিয়েছে আমার 25 সেমি। তাহলে বলছে যে এর আয়তন কত। তাহলে আয়তনের ফর্মুলা কি জানি স্যার, আয়তনের ফর্মুলা জানি 1/3 পাই আর স্কোয়ার এইচ। এটাই তো জানি স্যার, পাই আর স্কোয়ার এইচ। কিন্তু এইচ এর ভ্যালু আছে কি এখানে, দেওয়া নেই। এইচ কোনটা, এটা। তার মানে এইচটা বার করতে হবে। আর এইচ কীভাবে বার করবো, এটুকু অংশ কেটে বের করে নাও এখান থেকে। এটার মান 7, এটার নাম 25। তাহলে এটা কি একটা ত্রিভুজের মতো দেখতে পাচ্ছ, এটা অতিভুজ, এটা ভূমি। তার মানে লম্বটা কত হয়ে যাবে, আমরা জানি √, অতিভুজ স্কোয়ার, অর্থাৎ 25-এর স্কোয়ার থেকে কি বাদ দিয়ে দিব, ভূমির স্কোয়ার, 7-এর স্কোয়ার বাদ দিয়ে দিব। তাহলে 25-এর স্কোয়ার 625 থেকে যদি আমরা 7-এর স্কোয়ার 49 বাদ দিয়ে দিই, তাহলে কত হয়ে যাবে স্যার, 576। কত হয়ে যাবে, 576। আর 576 কার 24 ইন্টু 24, অর্থাৎ 576কে কি লিখতে পারবো, 24 ইন্টু 24। তাহলে স্কোয়ার থেকে কি বের হয়ে আসবে আমাদের, 24। তার মানে আমরা হাইটটা কত পেয়ে গেলাম, এটার ভ্যালুটা, হাইট এইচ এর ভ্যালুটা পেয়ে গেলাম 24 সেমি। তার মানে এখানে আমরা বসিয়ে দেবো 1/3 ইন্টু পাই এর মান 22/7 ইন্টু আর কত রয়েছে 7, তার মানে 7 ইন্টু 7 মানে আর স্কোয়ার ছিল। এইচ কত হবে 24। তাহলে এই 7 কাটলো, 3 8 24, তাহলে কত হয়ে যাবে 22, মানে 8 2 16 6 হাতে হলো 1, 8 2 16 1 17 ইন্টু 7 গুণ করে দাও, 6 7 42 2 হাতে থাকলো কত 4, 7 7 49 50 53 3 হাতে থাকলো কত স্যার 5, 7 থেকে 7 5 12, 1232 কি হয়ে যাবে সেমি স্কোয়ার। একক কি হয়ে যায়, আয়তন, আচ্ছা সেমি কিউব হয়ে যাবে, আয়তন বের করতে বলেছে, তার মানে সেমি কিউব। তার কোথায় রয়েছে স্যার 1232 কোথায় রয়েছে, বি দা অপশন। তাহলে বি অপশন উইল বি দা কারেক্ট আনসার। চলো নেক্সট প্রশ্ন দেখবে। চলো প্রশ্ন কি বলছে, আজকের ক্লাসের শেষ প্রশ্ন স্যার, প্রত্যেকে করার চেষ্টা করবে। বলছে যে একটি নির্দিষ্ট দূরত্ব একটি নির্দিষ্ট গতিতে একটি যান দ্বারা অতিক্রম করা হয়, এই দূরত্বের অর্ধেক কোনো গাড়ি দ্বিগুণ সময়ের মধ্যে অতিক্রম করে, তাহলে গাড়ি দুটির গতির অনুপাত কত হবে আমাকে জিজ্ঞাসা করেছে। কি বলছে, একটি নির্দিষ্ট দূরত্ব, তার মানে আমরা দূরত্বটা ধরে নেব কি স্যার, ডি। প্রশ্নটা পড়ে কি বুঝতে পারলে, মনে হচ্ছে যে অনেক ভারী অঙ্ক হবে, একেবারে 2 লাইনের অঙ্ক হবে। চলো দেখে নাও, একটি নির্দিষ্ট দূরত্বটা ধরে নিলাম আমি ডি। এবার কি বলেছে, একটি নির্দিষ্ট দূরত্ব একটি নির্দিষ্ট গতিতে, নির্দিষ্ট গতি বলেছে, গতিটা আমি ধরে নেব এস, স্পিডটা ধরে নেব এস। এবার কি বলছে, একটি যান বলতে কি একটি গাড়ি দ্বারা অতিক্রম করা হয় এই দূরত্বের অর্ধেক, অর্থাৎ এই যে দূরত্বটা ধরেছি এই দূরত্বের অর্ধেক, অর্থাৎ d/2। দূরত্বের অর্ধেক মানে কি 2 দ্বারা ভাগ করে দাও। তাহলে এই দূরত্বের অর্ধেক অন্য কোনো গাড়ি দ্বিগুণ সময়ের মধ্যে অতিক্রম করে। দ্বিগুণ সময়ের মধ্যে বলতে কি স্যার, এ যে সময়ে করছিল আমি ধরলাম এ টি সময়ে করছিল, তাহলে এ করছে আমার কত সময়ে, এই করবে 2t সময়ে। অর্থাৎ এই গাড়িটা আমার ডি দূরত্ব এস স্পিডে যেতে টি সময় নিচ্ছিল, কিন্তু এ বলছে যে এর অর্ধেক দূরত্ব, অর্থাৎ এই গাড়ি যে দূরত্ব যাচ্ছিল তার অর্ধেক দূরত্ব, অর্থাৎ d/2 এর অর্ধেক দূরত্ব যেতে এই গাড়িটা কত সময় নিচ্ছে, 2t সময় নিচ্ছে। তাহলে বলছে দ্বিগুণ সময়ের মধ্যে অতিক্রম করে, তাহলে গাড়ি দুটির গতির অনুপাত কত হবে। তাহলে এখান থেকে দেখো এটার স্পিডটা কি হয়ে যাবে, স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, পেয়ে গেলাম। আর এটার স্পিডটা কি হয়ে যাবে স্যার, স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স d/2 বাই টাইম কত রয়েছে 2t। তাহলে কত হয়ে যাবে, d/, এই 2টা নিচে চলে আসবে, হয়ে যাবে 4t।
2 ইন্টু 2 করলে 40 হয়ে যাবে। তাহলে দেখো বলেছে এর স্পিড আর এর স্পিডের অনুপাত, তাহলে এর স্পিড কত রয়েছে d/t আর অনুপাত এর স্পিড কত রয়েছে d/4t। তার মানে AD কাটলো, তার মানে কি এখানে কি থাকলো 1 অনুপাত এখানে কি থাকলো 1/4। তাহলে অনুপাতটা কত হয়ে যাবে, এটাকে এপারে গুণ করে দাও 4 আর এপারে কি ছিল 1, তার মানে 4 অনুপাত কি হয়ে যাবে 1। তার মানে এর অনুপাতটা কত হয়ে গেল স্যার 4:1। একেবারে সহজ। প্রথম যে গাড়িটা রয়েছে সে ডি দূরত্ব স্পিডে যেতে টি সময় নিচ্ছে, আর পরে আর একটা গাড়ি বলছে আমার d/2 অর্থাৎ অর্ধেক দূরত্ব, এই গাড়িটা যত দূরত্ব যাচ্ছিল তার চেয়ে অর্ধেক দূরত্ব যাবে। অর্ধেক দূরত্ব বলতে কি 2 দ্বারা ভাগ করে দাও, তাহলে d/2 দূরত্ব যেতে কতক্ষণ সময় নিচ্ছে, দ্বিগুণ সময় নিচ্ছে। এ নিচ্ছিল টি সময়, তাহলে এ কত নিবে 2 গুণ সময়, মানে 2 ইন্টু টি, এবার 2t সময় নিচ্ছে। তাহলে বলছে দুজনের স্পিডের অনুপাতটা কী হবে, তার মানে স্পিডের ফর্মুলা কি জানি, স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। তাহলে এখান থেকে আমরা ডি বাই টাইম বসে দাও, আর এর স্পিডটা কত হয়ে যাবে d/2, ডিস্টেন্স কত রয়েছে d/2 আর টাইম কত রয়েছে 2t, তাহলে নিচে 2t, তাহলে এই 2টা নিচে নেমে যাবে, গুণ হয়ে যাবে 40 হয়ে যাবে, তাহলে d/40। তাহলে দুজনের স্পিডের অনুপাত, গতির অনুপাত বলেছে, তার মানে দুজনের গতির অনুপাতটা লিখো, এর গতি অনুপাত এর গতি, কাটাকাটি করতে গেলে হয়ে যাবে আমার 4:1 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে এখান থেকে আমাদের 30 নম্বর প্র্যাকটিস সেটের 10টা প্রশ্ন আবার আমরা কমপ্লিট করে ফেললাম। তোমরা যে প্রশ্নগুলোতে আটকে গিয়েছো সেই প্রশ্নগুলো আবার তোমরা প্র্যাকটিস করবে খুব সুন্দরভাবে, এবং এমনভাবে প্র্যাকটিস করবে যেন পরের ক্লাসে যদি সেম টু সেম প্রশ্ন আসে বা একই প্যাটার্নের প্রশ্ন আসে, তাহলে যেন তোমরা এবার করতে পারো, নিজে থেকে করতে পারো। এইভাবে প্র্যাকটিস করবে, যেগুলো অঙ্ক তুমি পারোনি নিজে থেকে করতে সেগুলোকে খুব সুন্দরভাবে প্র্যাকটিস করবে। আর ক্লাস শেষ হওয়া মাত্রই বাকির নাম ফাঁকি, সেই জন্য কোনো কিছু বাকি রাখবে না, প্রত্যেকটা জিনিস ক্লাস শেষ হওয়া মাত্রই করে নেবে। তো চলো আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাসে, ততক্ষণের জন্য সুস্থ থাকো, ভালো থাকো, ধন্যবাদ।